এসএসসির চাকরি যারা চাকরি হারিয়েছে সেই চাকরি হারা শিক্ষকরা সেখানে কিন্তু রাতভর আন্দোলনে সে গত কয়েকদিন ধরে টানা তাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে। কখনো কড়া রোদ, কখনো বা বৃষ্টি, সব মাথায় নিয়েই সেখানে রয়েছেন তারা। রয়েছেন সেখানে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান। নাজিয়া, এই মুহূর্তে কি ছবিটা দেখতে পাচ্ছ? গত 13 দিন ধরে বিকাশ ভবনের সামনে আন্দোলন করছেন চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক এবং শিক্ষাকর্মীরা, এবং গত বৃহস্পতিবার যে বিকাশ ভবন ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হয়েছিল সেই বিকাশ ভবন ঘেরাও কর্মসূচির অনুযায়ী সেখানে আজকে পুলিশের তরফ থেকে অর্থাৎ বিধাননগর নর্থ পুলিশ স্টেশনের তরফ থেকে 17 জন চাকরিহারা শিক্ষক আন্দোলনকারীকে চিঠি দেওয়া হয়েছে, তাদেরকে দেখা করতে বলা হয়েছে। তার কারণ হচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে, সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়া হয়েছে এই অভিযোগে মেহবুব মণ্ডলকে আগামীকালকে তাকে থানায় যেতে বলা হয়েছে 11টার সময়। আমরা তার সঙ্গে কথা বলবো। এই যে বৃহস্পতিবার যে ঘটনা ঘটলো এবং তাতে যে অভিযোগগুলো নিয়ে আসা হচ্ছে যে সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে, সরকারি কাজে কর্মচারীদের কাজে বাধা দেওয়া হয়েছে এবং আপনাকে আগামীকালকে ডাকা হয়েছে বিধাননগর নর্থ পুলিশ স্টেশনের তরফ থেকে 11টার সময়, এবং না গেলে পরে গ্রেপ্তার করা হবে, কি বলবেন? দেখুন, এত বড় একটা আন্দোলন, সেটা শাসক বিরোধী অনেক পক্ষের লোকের নানান রকমভাবে চোখে লাগছে। এবং শুধু আন্দোলন নয়, অদম্য আন্দোলন। যখন যুদ্ধ পরিস্থিতি ছিল সেই সময় বারবার নোটিশ ধরানো হয়েছে, আপনাদের নোটিশটা দেখিয়েছিলাম। তখন থেকেই বলা হচ্ছিল ওঠো এখান থেকে। দেখা গেল হলো না, সেই টোটকা কাজ করলো না। দ্বিতীয়বার আবার নতুন করে মানে মেডিসিন রেডি করার চেষ্টা করলো। কখনো মাঝে মাঝে গাদা পুলিশ নামিয়ে দেওয়া হলো চারিদিকে, কখনো লাঠি ঠোকা হলো। দেখলো এটাও হচ্ছে না। তারপরে যখন বিকাশ ভবন যে ঘেরাও অভিযান হলো, সেখানেও অনেক রকমের ধাক্কাধাক্কি অনেক কিছু হয়েছে, আপনারা সবাই দেখেছেন সেগুলো। তো যখন এই ঘটনাগুলো ঘটলো, মাঝখানে আর একটা ঘটনাও ঘটেছিল যে বাইরের বহিরাগতরা এসেও সেখানে আক্রমণ করেছে। তাহলে আপনারা বলুন যে এত কিছু ঘটনার মধ্যে, এই এত বড় মাসের মধ্যে যে বহিরাগতরা ঢুকে যায়নি, তার কি গ্যারান্টি? গ্যারান্টি নয়, গ্যারান্টি ঢুকেছে। পুলিশেরও আইডেন্টিফাই করার দরকার তাদেরকে। পুলিশ কি তাদেরকে আইডেন্টিফাই করেছে? এক। দ্বিতীয় হচ্ছে যারা এসে হেলমেটে করে লাথি করে মেরে গেল টিচারদের, তাদের বিরুদ্ধে কি পুলিশ এরকম কোনো এফআইআর দায়ের করেছে? এই প্রশ্নটাও আমাদের থাকলো। তারপর এমন কিছু লোককে দেখা গিয়েছে যারা মেরুন কালারের ড্রেসে পলিথিনের প্যাকেটের মধ্যে হাতুড়ি নিয়ে এসেছিল। কে তারা, কারা তারা জানি না আমরা। তো এই যে বিভিন্ন রকমের সিনারিও তৈরি করা হয়েছে এবং একটা ক্যাম্পেনিং শাসক দলের যে পত্রিকা সেগুলো থেকে করা হচ্ছে, বারবার পত্রিকাতে করা হচ্ছে, বলা হচ্ছে নাকি আমরা উগ্রবাদী, আমরা সন্ত্রাসবাদী, এই নানান রকমের তকমা দেওয়া হচ্ছে। আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার জন্য কি এরকম ধরনের পদক্ষেপ? কাছে সোসাইটির যে মানে আমাদের প্রতি তাদের যে নজর, সেই নজরটা এখন সরকারের গাত্র দেওয়া হয়ে গেছে। এবং তার ফলে একটা সিম্পল ম্যাটার, আমরা যে সরকারকে নির্বাচন করি, যে সরকারের কারণে আমাদের এত বড় একটা সংকট হয়েছে, সেই সরকার গোপনে এখনও পর্যন্ত রিভিউতে সব কিছু করছে। কেন আমাদের সঙ্গে বসা গেল না? বিকাশ ভবন অভিযানটা হলো কেন? ঘেরাওটা হলো কেন? ওই পরিণতি হলো কেন? কারণ এরা তো কেউ ইচ্ছা করে এটা করতে চাইছে না। করলো কেন? এই জন্য করেছে। এখন একাধিক ধারা দিয়েছে আন্দোলনটাকে দমন করে দেওয়ার জন্য, যে মাথাগুলোকে ধরিয়ে দিলে আর হবে না। এই জন্য এত হুইপ জারি করা হয়েছে। আপনারা কি যাবেন? আমাদের লিগ্যাল অ্যাডভাইজার যেটা বলবে সেটাই হবে, আলাদা করে কিছু নয়। এক। দ্বিতীয় হচ্ছে ওই যে যাওয়া না গেলে, না যদি যাই তাহলে পরে অ্যারেস্ট করা হবে। আবার এটাও ঠিক, যদি যাই তাহলেও যে অ্যারেস্ট করা হবে না, এটাও তো ঠিক না। আশঙ্কা করছেন গেলেও অ্যারেস্ট হবে, না গেলেও অ্যারেস্ট হবে, দুটো একদম আশঙ্কা কি? এটাই তো সত্যি, এটাই তো হয়ে এসেছে এতদিন। না, আমাদের যে আইনজীবী আছেন তাদের সঙ্গে কথাবার্তা চলছে। তারা যে মানে রুলস আমাদেরকে দেখাবে, নিয়ম বলবেন, সেই অনুযায়ী আমরা কাজ করব। সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কর্মীদেরকে আটকে রাখা, হুমকি দেওয়া, একাধিক অর্থাৎ মেহবুব মণ্ডল এই আন্দোলনের অন্যতম মুখ তিনি, এবং তাকে ডেকে পাঠানো হয়েছে 19 তারিখ অর্থাৎ আগামীকালকে। তাকে যেতে বলা হয়েছে। তিনি তাদের যে সরকারি তাদের যে মানে আইনজীবী আছেন তার কাছে পরামর্শ নেবেন এবং তারপরে তিনি সেই পদক্ষেপ নেবেন। এর মতো 17 জন আন্দোলনকারীকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে এবং তাদেরকে
যেতে বলা হয়েছে, না গেলে পরে কিন্তু গ্রেপ্তার করা হবে এমনটা কিন্তু জানানো হয়েছে। সরকারি সম্পত্তি নষ্ট এবং সরকারি কর্মচারীদের কাজে বাধা, এই বিষয়গুলো, এই অভিযোগগুলোকে তুলে ধরা হয়েছে। এবং পাশাপাশি যেটা মেহবুব মণ্ডল জানাচ্ছেন যে সেদিনের যে আন্দোলন হয়েছিল, সেদিনে যে ঘেরাও কর্মসূচি হয়েছিল, বহিরাগতরা বহু এসেছিলেন এবং তিনি ইঙ্গিত করছেন তারা যে সমস্ত কর্মকাণ্ডগুলো করেছে সেদিকে কেন পুলিশ এখনো পর্যন্ত নজর দিচ্ছে না, কেন এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না, এমনটা কিন্তু অভিযোগ তোলা হচ্ছে। এবং এটাও আশঙ্কা করা হচ্ছে যে তারা গেলেও হয়তো তাদেরকে গ্রেপ্তার করতে পারেন এবং না গেলেও তো গ্রেপ্তার করার কথা বলাই হয়েছে, গেলেও হয়তো সে গ্রেপ্তার হতে পারে। তাই তারা আইনি পরামর্শ অনুযায়ী তারা যাবেন, এমনটা তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে। মেহবুব মণ্ডল এই আন্দোলনের অন্যতম মুখ তিনি, এবং তাকে ডেকে পাঠানো হয়েছে আগামীকালকে, তাকে ডাকা হয়েছে বিধাননগর নর্থ পুলিশ স্টেশনের তরফ থেকে ডেকে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং বৃহস্পতিবার যে ঘটনা ঘটেছিল তাতে যে সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে, তাতে যে সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়া হয়েছে, তার অভিযোগের ভিত্তিতে তাকে ডেকে পাঠানো হয়েছে। আরও এখানে অনেকে আছেন, তাদের সঙ্গে আমরা একটু কথা বলবার চেষ্টা করব। যে এই যে পুলিশের তরফ থেকে ডেকে পাঠানো হচ্ছে 17 জন আন্দোলনকারী, তাদেরকে ডেকে পাঠানো হয়েছে, এবং আপনারা কি বলবেন এই বৃহস্পতিবারের ঘটনা এবং তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে ডেকে পাঠানো হচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট এবং তার পাশাপাশি কাজে বাধা দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে? হ্যাঁ, আমাদের যারা নেতা আছে তারা কথা বলবে, উপরে কি হয় তারা পরবর্তী পদক্ষেপ নেবে, বুঝতে পারছেন? এটাই আন্দোলনকে কোনোভাবে থামিয়ে দেওয়ার জন্যই কি এই পদক্ষেপগুলো গ্রহণ করা হচ্ছে? একদম নিশ্চিতভাবেই, যাতে করে মানে আমাদের আন্দোলন স্থিমিত করে দেওয়া যায় বা অনেকটা ধীর গতি আনা যায়, সেই জন্য স্বতঃপ্রণোদিতভাবেই বিভিন্ন রকমের মামলা রুজু করা হচ্ছে বা অন্যান্য ধরনের বিভিন্ন রকমের প্রেসার ক্রিয়েট করা হচ্ছে রাজনৈতিকভাবে বিশেষত, এটাই আমার মনে হয়। রাজনৈতিকভাবে বিশেষত প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এমনটাই কি মনে করছেন? সরকার এই যে অভিযোগগুলো উঠছে যে মানে আন্দোলনকে আপনারা বলছেন যে থামিয়ে দেওয়ার জন্য বা যাতে আন্দোলন আপনারা না করতে পারেন, তাদের একটা ভয় দেখাবার কি একটা চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে? দেখুন, বিশেষ করে আমরা এর আগেও দেখেছি, ইতিহাস তার প্রমাণ, যে যখনই আন্দোলন কোনোরকমভাবে স্থাপিত করা হয় বা আন্দোলন যখন কোনো কিছুভাবে তৈরি করা হয়, আন্দোলনকারীদের যদি দুর্বল করে দেওয়া হয়, সেটা সবসময় হয়ে এসছে। কিন্তু আন্দোলন এতে থামানো যায় না। আমরা দেখব যে নদী যখন প্রবাহিত হয়, সেখানে যদি মাঝখানে যদি পাথর এসে পড়ে, খরস্রোতা আরও বেড়ে যায়। তা আমার মনে হয় আমাদের খরস্রোতা, আমাদের যে আন্দোলন, তার গতি প্রকৃতি আরও তীব্র থেকে তীব্রতর হবে। এবং আমরা সত্যজিৎ রায়, আমি বিশেষ করে ওনার ভীষণভাবে ভক্ত। তা উনি কিন্তু ওনার সিনেমার মাধ্যমে বা মুভিজের মাধ্যমে আমাদের শিখিয়ে গেছেন যে দড়ি ধরে মারোটান, রাজা হবে খান খান। অর্থাৎ আমাদের যে আন্দোলন, আমরা কী বা করতে পারি? আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা, আমাদের মানে লজ্জা লাগছে যে আমাদেরকে মানে চিৎকার করে বলতে হচ্ছে আমরা যোগ্য। কারণ আমরা জানতামই না, 2022 সালের আগে আমরা জানতামই না যে আমাদের এরকম খাড়া নেমে আসছে। পরবর্তী ক্ষেত্রে আমরা আস্তে আস্তে ক্রমান্বয়ে আমরা জানতে পারি, এবং প্রথম যখন জানতে পারি, যখন শ্রদ্ধেয় বিচারক অভিজিৎ গাঙ্গুলি মহাশয় উনি যখন একটা বলেন যে এত সংখ্যক শিক্ষক এরকমভাবে টেইন্টেড, তথাকথিত কোট আনকোট, তো তারপরে আমরা জানতে পারি তার বিভিন্ন রকমভাবে ক্রমান্বয় হয়। আমরা তো জানতেই পারিনি, আমরা তো মানে জানতামই না যে এরকম একটা ব্যাপার ঘটতে চলেছে। তো সম্পূর্ণভাবে আমাদের যে অধিকার, মানুষের যে অধিকার, সেটা হচ্ছে পথে নামা, আন্দোলন। তাই সলিল চৌধুরীর ওই গানটি যে পথে এবার নামো সতী, পথেই হবে পথছে না, তাই পথেই হবে পথছে না। আমরা পথে নেমে অনেককে চিনতেও পারছি আর জানতেও পারছি। একেবারে পথে আজকে আপনাদের বাড়ি ঘর হয়ে গেছে, এবং সকালবেলায় দেখা গেল যে রাস্তা পরিষ্কার করতে যে হাতে চক ডাস্টার থাকার কথা, সে হাতে আজকে ঝাড়ু ধরছে, রাস্তা পরিষ্কার করছে। পথই আপনাদের আজকে মানে বাড়ি ঘর দুয়ার হয়ে গেছে, সেখানেই আপনারা আন্দোলন করছেন। এই যে আন্দোলনের রূপরেখা, এই রূপরেখা কোন পথে? কারণ এইভাবে পুলিশের যে নোটিশ আছে, তাহলে আন্দোলনের ক্ষেত্রে কি কোনো বাধার সৃষ্টি হতে পারে?
না, আমাদের আন্দোলনকে কোনোভাবেই রোখা যাবে না। যতই বাধা সৃষ্টি করুক, আমাদেরকে সব দিক থেকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে ঠিকই, কিন্তু আমরা আমাদের যে দাবি, সেই দাবি থেকে যেমন নড়বো না, এবং আমাদের দাবি যতদিন পর্যন্ত না পূরণ হবে ততদিন পর্যন্ত আমরা এখান থেকে সরবো না। পরীক্ষা যদি আবার বলা হয় যে পরীক্ষা দেবেন আপনারা, তাহলে কি আপনারা পরীক্ষায় বসবেন? না, আমরা পরীক্ষা দেব না। কারণ হচ্ছে একটা পরীক্ষা আমরা দিয়ে এসেছি, মানে আমরা আমাদের যোগ্যতার পরীক্ষা একবার দিয়ে এসেছি, তারপর একটা যোগ্যতার জন্য কয়বার পরীক্ষা দেওয়া উচিত। আর যারা পরীক্ষা নিতে চাইছে তাদের যোগ্যতাটা তারা তো প্রমাণ দিক, কারণ তারা তো যোগ্য অযোগ্য কোনোটাই আলাদা করতে পারছে না। তাহলে তাদের যোগ্যতা নিয়ে আমাদের প্রশ্ন উঠতেই পারে যে তারা কতটা যোগ্য, যে যোগ্য অযোগ্য বিভাজন করতে পারছে না। আপনি কি বলবেন এই যে আন্দোলন এবং আন্দোলনের ঘেরাও কর্মসূচি, তাতে দেখা গেল যে পুলিশের তরফ থেকে নোটিশ আসছে, 17 জন আন্দোলনকারীকে নোটিশ পাঠানো হয়েছে যে তাদেরকে দেখা করতে হবে। কি কি কারণ? সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়া হয়েছে, এই অভিযোগগুলো তোলা হয়েছে। সমস্ত এই অভিযোগগুলো পুরোপুরি ভিত্তিহীন, আমাদের তরফ থেকে সেটাই বলা হচ্ছে। এই যে ওনারা যে অ্যালিগেশনসগুলো দিচ্ছেন, এগুলো পুরোপুরি কিভাবে আমাদের আন্দোলনকে যাতে থামিয়ে দেওয়া যায় তারই একটা প্রচেষ্টা। সেদিন অনেক প্রেস ছিল, অনেক ভিডিও হয়েছে, অনেক লাইভ হয়েছে, তাতে আপনারা সরাসরি দেখতে পেয়েছেন কি ঘটেছিল এখানটায়, কাদের তরফ থেকে প্রথমে অ্যাকশন নেওয়া হয়েছে। আর টিচারদের কথা যদি বলেই থাকেন, টিচাররা কখনোই লাঠি হাতে আসেনি বা কোনো রকম ছুরি বা কোনো অস্ত্র তারা আনেনি। তারা এখানে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি করছিল যাতে সরকারের তরফ থেকে কোনো রেসপন্স পাওয়া যায়, সেটা তো হয়নি। উপরন্তু তাদের ওপরে লাঠি চালানো যাবতীয় অনেক কিছু হয়েছে। এবং এখানে তার সঙ্গে সঙ্গে আপনারাও দেখেছেন যে ভাড়াটে গুন্ডা এসেছিল। এইবার সেই যে অ্যালিগেশনগুলো আমাদের তরফ থেকে দেওয়া হচ্ছে, সেই অ্যালিগেশনগুলো যে তারা করেনি সেটার কি গ্যারেন্টি আছে? তারা কি সেই ক্ষেত্রে কোনো পদক্ষেপ নিয়েছে? কোনো টিচারকে দেখা গেছে কিছু ভাঙচুর করতে বা কারোর সঙ্গে অশালীন কোনো কিছু করতে? তারা মার খেয়েছে, এটাই তো ভিডিওতে দেখা গেছে। তো সেগুলোর তরফে এগুলো তো আমরা বলবো এগুলো সব অ্যালিগেশনগুলো তো মিথ্যে। আর আমাদের তরফে আন্দোলনকে আরো দুর্বল করতে কি এই ধরনের অ্যালিগেশনগুলো আনা হচ্ছে? এই অ্যালিগেশন তো শুধু এসেছে, এরপরে দেখবেন আরো অনেক কিছুই আসবে, কারণ আন্দোলনকে যেনতেনভাবে থামাতে হবে, এটাই হয়তো ওনারা চাইছেন। তো এটা শুধু ওনারা এই বিভিন্ন রকমের শুরু থেকে বিভিন্ন রকমের স্টেপস নিচ্ছিলেন, কিছু সফটভাবে, আর সেদিন তো হার্ডভাবে দেখিয়ে দিলেন, এবং পরবর্তীতে হয়তো আরো আইনি জটিলতা নিয়ে আসবেন যাতে এই আন্দোলনকে ভাঙা যায়। কিন্তু এই আন্দোলন এত সহজে ভাঙা যাবে না। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের সঙ্গে, এবং তা থেকেই আপনারা বিস্তারিত শুনলেন। এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে ছবিটা ঠিক কিরকম তুলে ধরলেন আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান।